সবাইকে গুড মর্নিং। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি শুরু হয়েছে। কি আর করা যাবে, প্রকৃতির বিপরীতে তো আমরা যেতে পারি না। ঘুম থেকে উঠেই একটু জানলার কাছে দাঁড়ালাম। মাঝে মাঝে আমাদের সবার মনে হয় না যে আমরা যদি পাখি হতাম কত ভালো হতো, আকাশে উড়ে বেড়াতাম, নিজের মতো স্বাধীনভাবে থাকতে পারতাম, গাছের ফলমূল খেতাম আর গাছের ডালে ডালে ঘুরে বেড়াতাম। কিন্তু ভাবো তো, আজকে এই পাখিগুলোকে দেখে আমার মনটা না কেমন করে উঠলো। নিজে নিজে ভাবছি আর ওদেরকে দেখছি যে দেখো, ওদের বৃষ্টি হচ্ছে গায়ে, ওদের কিন্তু বাসা নেই, বা হয়তো ওদের বাসা আছে, সেই পর্যন্ত ওরা যেতে পারেনি, বেরিয়েছিল খাবারের খোঁজে, সেটাও জোগাড় করতে পারেনি, আর নিজের বাসায়ও ফিরতে পারেনি। কারো কারো তো বাসায় ছোট ছোট ছানা রয়েছে, তাদের কি অবস্থা বলো তো। এটাই হচ্ছে জীবন। আমাদের কারো জীবনেই কিন্তু আমরা সবাই সফল নই, কোনো না কোনো দিক থেকে আমরা প্রত্যেকেই ব্যর্থ। ওই যে বলে, একটা সুন্দর জীবন, একটা সুন্দর সংসার তিলে তিলে গড়তে গড়তে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। কখন যে পৃথিবী থেকে তোমার সেই সময় ফুরিয়ে আসবে তুমি নিজেই জানতে পারবে না। কিন্তু সেই সংসার বা সেই জীবনটা ভাঙতে কিন্তু একটা সেকেন্ডও লাগবে না। আমরা যে কোনো জিনিস গড়তে অনেকটা সময় নিয়ে ফেলি, যে কোনো ভালো জিনিস করতে অনেকটা সময় লেগে যায়, অনেকটা পরিশ্রম লেগে যায়। কিন্তু সেই জিনিসটা যখন নষ্ট হয়, খারাপ কিছু হতে না কম সময় লাগে। ওই যে বলে, খারাপ সময় বা খারাপ কিছু করে খুব তাড়াতাড়ি এগোনো যায়, এটা নাকি একটা কথায় আছে, আমি জানি না। কিন্তু ভালো কাজে সব সময় পরিশ্রম লাগে, আর সেক্ষেত্রে তুমি ব্যর্থও হতে পারো। বৃষ্টির দিন আসলে কেন জানি না মনটা খুব খারাপ হয়ে যায়। প্রচণ্ড মন খারাপ লাগছিল, বাইরের দিকে হা করে তাকিয়েছিলাম। অনেক কথা ভাবছিলাম, কিছু ছোটবেলার কথা, কিছু স্কুল লাইফের কথা, কিছু বন্ধু বান্ধবীদের কথা, প্রচুর কিছু মনে পড়ে। হ্যাঁ, অনেক না পাওয়ার কথাও মনে পড়ে যায়, কারণ ওই যে মন খারাপ হলে তখন তো শুধু কোন জিনিসগুলো জীবন থেকে আমি ব্যর্থ, কোন জিনিসগুলো আমি পাইনি, সেগুলোই বারবার করে মনে পড়ে। তারপরে আবার এক ঝাড়া দিয়ে সবকিছু ভুলে নিজের কাজে ফেরা, সেইটাই হয় আমাদের সাথে। আর আমার বৃষ্টি হলে না ভীষণ বাড়ির কথা মনে পড়ে, সেই ছোটবেলাটার কথা, আর বিশেষ করে বাবার কথা ভীষণভাবে মনে পড়ে, কেন জানি না। যখন ছোট ছিলাম, বৃষ্টি নামতো, মা সব ভাজাভুজি করে দিত। ওই যে কাঁঠালের যে বীজগুলো হয় না, ওই বীজগুলো না একটুখানি হালকা একটু ফাটিয়ে নোড়া দিয়ে মা কি সুন্দর শুকনো খোলায় নেড়ে দিত, আর বেশ ভেতরটা নরম নরম হতো, ওটা খেতাম। তারপরে আরও বিভিন্ন জিনিস, চাল ভাজা, চিড়ে ভাজা, মুড়ি ভাজা, তারপরে আরও একটা জিনিস ছিল, ওটা হচ্ছে তোমার, দাঁড়াও বলছি, ওটা হচ্ছে তোমার কুমড়োর বীজ, আরও বিভিন্ন কিসব বীজ আর কি, সেগুলো ভাজা, কি যে ভালো লাগতো খেতে। আর এই বৃষ্টির মধ্যে, এই যে বর্ষার সিজনটা, বাবা কাজে যেত, যখন বাবা কাজ থেকে ফিরে আসতো, হাতে করে মুড়ি আর আলুর দমের একটা প্যাকেট নিয়ে আসতো, সেইটাকে দিয়ে মাখিয়ে 3 ভাই বোন বসে খেতাম। সেই স্মৃতিগুলো না ভীষণভাবে মনে পড়ে। যাকে, চলো নিজের কাজে ফেরা যাক। আর মেয়েকে স্কুল দিয়ে এসে আমি এদিকে দেখো আলু এনেছিলাম, আলুটাকে জায়গা মতো গুছিয়ে রাখছি, বাসনগুলো গুছিয়ে নিলাম। তার আগে তো উজ্জ্বলকে ওঠালাম, উজ্জ্বলকে উঠিয়ে দিয়ে ওকে স্নান দান করিয়ে দিলাম। স্নান করিয়ে তারপরে ওকে ওর জায়গায় বসিয়ে দিলাম। তো সারাদিনে ওর টুকটাক মোটামুটি বিভিন্ন কাজ থাকে। তারপর যদি ওর শরীরটা খারাপ লাগে, তখন ওকে অনেকটা সময় দিতে হয়। আমার বারবার কি জিজ্ঞাসা করি কেমন আছে, ঠিক আছে কিনা, শরীর ঠিক আছে কিনা, কি প্রবলেম হচ্ছে, কোন জিনিসটা দরকার। তো আসলে টেনশন হয়, স্বাভাবিক। তো যাই হোক, এদিকে দেখো ও বললো যে আমাকে একটু মুড়ি মেখে দেবে। তো আবার দৌড়ে গেলাম দোকানে। দোকানে গিয়ে একদম সামনের রাস্তায় দোকান আমাদের, তো দোকানে গিয়ে মুড়ি আনলাম, আর এদিকে চানাচুর নিয়ে আসলাম। ও আবার একটু মুড়ির মধ্যে একটু হালকা করে চানাচুর না দিলে খেতে চায় না। তো মুড়িটা মাখছি, ওকে মুড়িটা মেখে দিয়ে দেবো। আর মেয়েও স্কুল থেকে এসে গেছে, তো ওকে বললাম যে বাবা একটুখানি বসো, বাবাকে মুড়িটা মেখে দিই, আর তাহলে তোমাকেও খাইয়ে দেবো, বাবাও খেতে পারবে একসাথে।
কালকে সারাদিনে একটা বার ভাত খেয়েছি। সকালবেলা তো কিছুই খাইনি, চাটাও খাওয়ার সময় পাইনি কাজের জন্য। দুপুরবেলা অল্প কটা ভাত খেয়েছিলাম উজ্জ্বলের সাথে। আর রাত্রেবেলা একদম খেতে ইচ্ছা করছিল না, কেন জানি না। তো সারাদিনে একবার ভাত খাওয়ায় না, আমার এত সকালে আজকে উঠে মাথা ঘুরছে। আমি উজ্জ্বলকে বলছি, আজকে মনে হয় তোমাকে আমি ওঠাতেই পারবো না। ও বলছে, কি বলছো গো, না ওঠালে তো আমার হবে না। অনেক কষ্ট করে ওকে উঠিয়ে ওর কাজগুলো কমপ্লিট করলাম। তারপরে ওদের যখন ভাত বসিয়েছিলাম, এক মুঠো চাল বেশি দিয়েছিলাম আমি নিজে খাবো বলে। তো মেয়ের থালায় কটা বেশি ভাত হয়েছে, সেই কটা নিয়েছি, ওর হাফ আমার হাফ, এই করে দুজনে মিলে খেতে বসেছি। আর ওকে বললাম, তোমায় কি খাইয়ে দেবো? বলছে, না না, আমি যাই হোক করে বাটিটা ধরে খেয়ে নেব। দু হাত দিয়ে বাটিটা ধরে, আর দেখো কিভাবে খাচ্ছে। আশা করি ওর দিকে যদি একটু খেয়াল করো বুঝতে পারবে। তো বাটির মধ্যে মুখটা দিয়ে তারপরে মুড়িটা নিয়ে এভাবে খাচ্ছে। আসলে ও চেষ্টা করে যে যদি আমার কষ্টটা একটু কম হয়, যদি ওর কোনো একটা দিক থেকে আমাকে সেই কাজটা করতে না হয়, একা একা যদি কিছু করতে পারে, তো ও চেষ্টা করে হেল্প করার সব দিক দিয়ে। কিন্তু কি করবে বলো, ও নিরুপায় আর আমি অসহায়। আমরা, এই যে বলে, দুই কপাল একসাথে এসে ঠেকেছে আমাদের। তো যাই হোক, যা হবে, ভালো হোক খারাপ হোক, দুজনে বলেছি যে সারা জীবন একসাথেই থাকবো, যে কোনো পরিস্থিতি আসুক না কেন দুজনে একসাথেই থাকবো, একসাথেই লড়াই করব। যখন মাঝে মাঝে ওর খুব মন খারাপ হয়, বিভিন্ন দিক থেকে টেনশন করে, তখন ওকে বলি, একদম টেনশন করবে না, যা হবে ভালো হবে, আমি আছি তো। আবার আমি যখন টেনশন করি, তখন আমাকেও সেম কথা বলে, কেন আমি কি নেই, আমি আছি তো, কিসের চিন্তা এত, যা হবে হবে, দেখবো, দুজনে মিলে লড়াই করবো, এরকম চিন্তা ভাবনা করে। তো আসলে কি বলতো, একটা মানুষ তোমার দরকার জীবনে, যে তোমাকে সবসময় বোঝাবে। আর বিয়ের পরে মেয়েদের স্বামীর থেকে আপন কেউ হয় না, অবশ্যই বাবা মা সবার আগে, কিন্তু তোমার মনের কথা, তোমার সমস্ত কথা, তোমার যত কষ্ট দুঃখ, কোনো কিছুই কিন্তু তুমি তোমার বাবা মাকে বিয়ের পরে বলতে পারবে না। খুব কম সংখ্যক মেয়েরাই পারে, আমি তো পারি না। কারণ আমার বাড়িতে ঝগড়া হোক, অশান্তি হোক, যাই হোক না কেন, আমার মা কিছুই জানে না। যখন ফোন করে, সব সময় হাসি মুখে কথা বলি, ইগনোর করার চেষ্টা করি। তবুও মা মাঝে মাঝে বলে, কি রে, কিছুই তো আমাকে বলিস না। আমি বলি, কি করব, কি বলবো, তুমি চুপ করো তো, কিছুই হয় না, তোমাকে আবার কি বলবো। তখন বলে, হ্যাঁ, আমাকে মানে বোকা বানাচ্ছিস। আমি বলি, তোমাকে কি বলবো বলো, তুমি চিন্তা করবে, তুমি কাঁদবে, কষ্ট পাবে, এইসব করার জন্য বলবো? আমি তো তেমন মেয়ে না যে কোনো কিছু হলেই ফোন করে করে সবাইকে বলবো। আমি তো সেগুলো পারি না, তাই না? আমার বাড়ির প্রবলেম আমার মধ্যেই থাকে। আমি না কাউকে ডেকে বলি, না ফোন করে কাউকে জানাই, আমার মধ্যে এই জিনিসগুলো নেই, কখনোই দেখবে না। যাই হোক, চলো, এবার এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর করব আজকে ভেন্ডি। আর নিরামিষ বলতে মানে মাছটা নেই, এমনি পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে ভেন্ডির তরকারির মধ্যে, মানে দেবো আর কি, মশলা করে নিয়েছি। আর এদিকে করব বাঁধাকপি। বাঁধাকপি উজ্জ্বলই বলেছিল যে বাজারে গেলে একটু অন্যরকম কিছু নিয়ে এসো, কারণ একরকম সবজি সবসময় খাওয়া হয় তো, ও আবার একটু অন্যান্য জিনিস খেতে পছন্দ করে, একটু অন্য অন্য রকম। আর বাঁধাকপিটা ওর প্রিয়, কারণ আমি জানি ওর কি কি প্রিয়, ও বেশি ভালোবাসে। তো সেইগুলোই সবসময় আনার চেষ্টা করি। বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম, সেটাকেই আজকে কেটে রান্না করেছি, মানে রান্না বসিয়েছি। বাঁধাকপিটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। একটু ঝালটা বেশি হয়েছিল, কারণ লঙ্কাগুলো এত ঝাল ছিল। বাঁধাকপিটা একদম জল ছাড়া, এই যে শুকনো শুকনো করে নামাবো, এবার একটু ঘেটে নিচ্ছি যাতে মাখা মাখা হয়। তার আগে দিয়ে দিচ্ছি, মানে তারপরে দিয়ে দিলাম আলুটা। আলুটা দিয়ে আবার একদিকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম, আলুটা যাতে সেদ্ধ হয়। আর এদিকে এবার দিয়ে দিলাম ভেন্ডিটা। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা ওই যে একটা কেমন ব্যাপার থাকে না, সেটা যাতে চলে যায়, ওই জন্য ভালো করে ধুয়ে তারপরে কেটে আবার ধুয়েছিলাম। তারপরে কাটার পর না ধোয়াটাই ভালো, কিন্তু আমার যেন কেমন একটা লাগে, আমি আবার কাটার পরে ধুয়েছি। ধুয়ে তারপরে এদিকে দেখো, এই যে ভেজে নিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম ওই একটু কালো জিরে ফোড়ন দিয়ে, এবার দু চার কোয়া রসুন, একটা পেঁয়াজ, একটু আদা আর লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। নুন হলুদ দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম লাল লাল কালার হওয়ার জন্য, আর টমেটো দিয়েছিলাম। এবার মশলাটা কষিয়ে দিয়ে দিলাম এবার ভেন্ডিটা। এইরকমভাবে ভেন্ডির একটু ঝাল ঝাল খেয়ে দেখবে, মানে মশলা ভেন্ডি,
ভীষণ টেস্টি লাগে খেতে। আর এর মধ্যে চাইলে একটু পোস্ত বাটা দিতে পারো, বা যদি অন্যরকমভাবে রান্না করতে চাও সেক্ষেত্রে তোমরা একটু চারমগজ বাটা আর একটুখানি পোস্ত বাটা এইসব এরকমও দিতে পারো। তো এটাও বেশ খেতে ভালো লাগে, অন্যরকম লাগে। অনেকে নারকেল বাটা দেয়, তো ওটা দিলে আবার একটু গ্যাস অম্বল হয়। তো রান্নার অনেক রকম প্রসেস আছে, যে যেভাবে রান্না করে শান্তি পায়, যে যেভাবে খেয়ে শান্তি পায়, তাই না? তো ওদিকে ভেন্ডির তরকারিটা সব কিছু দিয়ে টিয়ে ঢাকা দিয়ে রাখলাম, একটু পরেই নামিয়ে নেব, কারণ প্রায় মোটামুটি সেদ্ধ সবই। আর এদিকে দেখো বাঁধাকপি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো মাখা মাখা তরকারি। একটু নামানোর আগে চিনি দিলাম, আর এবার দিলাম একটু ঘি। গোটা গরম মশলা এখন মানে মশলা, গরম মশলা দিলাম না, কারণ মশলা দিয়েছিলাম আগে। তো এবার এই যে তরকারিটা নামিয়ে নিলাম, একদম বেশ তরকারিটা কালারটাও সুন্দর হয়েছিল, আর খেতেও বেশ ভালো হয়েছিল। নিরামিষ তরকারি একটু যদি ভালো করে রান্না করা যায় খেতেও ভালো লাগে। তো ভেবেছিলাম আজকে মাছ টাছ করবো, কিন্তু মাছ তো খাওয়াই হয়, তো এক দুদিন পর পর একটুখানি যদি নিরামিষ খাওয়া যায় মুখের স্বাদটা আর কি বজায় থাকে। সবসময় মাছ আমার ভালো লাগে না। আমি যখন রান্না করে রান্না করতে ঢুকি আমি সবসময় মাছ রান্না করি না পরপর। দুদিন মাছ করলে তারপর একদিন নিরামিষ করি আমি, বা 3 দিন মাছ করলে তারপর একদিন নিরামিষ হয়, মানে সপ্তাহে 2 দিন আমি রান্না করলে নিরামিষ হবেই। আর এখানে রান্না হয়ে গেছে ভেন্ডির ঝাল কষা, যাই বলো না কেন, ভেন্ডি আলুর এইভাবে তরকারিটা আমার মা রান্না করতো ছোটবেলায়, ভীষণ ভালো লাগতো আমার খেতে। আর এই হচ্ছে বাঁধাকপি। তো চলো আজকের মতো টাটা।